সম্পাদক দৈনিক ভোরের কাগজ আমাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান সংবাদগুলো। আদালতে দোষী সাব্যস্ত হলেও দুই মন্ত্রীর শপথ ভঙ্গ হয়নি বললেন আইনমন্ত্রী। পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানালেন দুই মন্ত্রী। ইসলামকে রাষ্ট্রধর্ম করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট 28 বছর পর খারিজ। যে কমিটি রিট করেছিল তাদের এখতিয়ার নেই আদেশে বললেন আদালত। এক মাসের মধ্যে ফার্নেস অয়েলের দাম কমবে, সমন্বয় করা হবে অন্য জ্বালানি তেলের দামও জানালেন প্রতিমন্ত্রী। কলেজ ছাত্রী তনু হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত। লাশ কবর থেকে তুলে আবার ময়নাতদন্তের নির্দেশ আদালতের। এবার রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে রড পড়ে মারা গেল 4 বছরের শিশু। কর্তৃপক্ষের উদাসীনতাকেই দুষছে এলাকাবাসী। এবং পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকার বনের আগুন 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। স্যার, আমরা একটু দেখি যে এই যে দুই মন্ত্রীর আদালত অবমাননার ব্যাপারে যে রায়টা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমাদের আইনমন্ত্রী এক ধরনের ব্যাখ্যা করছেন, আবার আমাদের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এক ধরনের ব্যাখ্যা করছেন। আমরা একটু দেখে নিই ওনারা কি বলেছেন। সংবিধানের এই ব্যাপারে বিস্তারিত কোনো কিছু আছে বলে আমার মনে হয় না, তবে বিষয়টি নৈতিকতার সাথে জড়িত। এটা সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। এইটা একদমই পরিষ্কার যে এইখানে কিন্তু কোনো সংবিধান শূন্য হওয়ার কোনো ব্যাপার নাই। এখানে পদত্যাগ করার কোনো বাধ্যবাধকতা নাই। এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিবেচনার ব্যাপার। না, ওত ভঙ্গ হয়। উনি বলছেন ওত ভঙ্গ হয়নি। প্রথমে একটা কথা বলি, আপনি যে এই আজকে আমাদেরকে ডাকলেন, আমি জানি না এটা আদালত অবমাননা হচ্ছে কিনা, কারণ আমরা যত কথাই বলার চেষ্টা করি আমরা তো একাডেমিক্যালিও আলোচনা করতে পারি, কিন্তু এখন ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে এবং প্রধান বিচারপতি বলেছেন যে সবাই কাছে সতর্কবাণী পৌঁছে দিয়েছেন, তার মানে আমরা আদালত ছাড়া যে কোনো বিষয়ে কথা বলতে পারবো। এখন কয়েকটি প্রশ্ন আসে। একটা হচ্ছে আদালত একটি প্রতিষ্ঠান, এখন আমি একটা কি বললাম তাতে কি আদালতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে? বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য যদি কিছু করেন আমরা প্রতিবাদ জানাই, তাতে কি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়? কারণ একজন ব্যক্তি আসন অলঙ্কৃত করতে পারেন, আসন কলঙ্কৃত করতে পারেন, এটা ব্যক্তির দায়। এর সঙ্গে প্রতিষ্ঠান তো দীর্ঘদিনের গড়ে ওঠা, ফলে আদালত অবমাননা সম্পর্কে আমাদের মনে কতগুলি মাইন্ডসেট তৈরি হয়েছে এবং সেটা ঔপনিবেশিক আমল থেকে তৈরি হয়েছে এবং ঔপনিবেশিক আমলে এগুলি করা হতো যে মানুষজনকে চাপিয়ে রাখা। এখন আমি যদি প্রশ্ন করি যে আমাদের আইনমন্ত্রী তো আইনের লোক, আইন জানেন, দীর্ঘদিন করছেন এবং যারা অনেকে বিচারক তাদের থেকেও দীর্ঘদিন ধরে করছেন, প্র্যাকটিস করছেন দীর্ঘদিন প্র্যাকটিস। আচ্ছা, এখন প্রশ্ন খুব সামান্য। প্রধান বিচারপতি বলেছেন সংবিধান শপথ রক্ষা করা হয়নি। আমার যদ্দূর আমি ভুল বলেছি আপনার কিন্তু আবার আদালত অবমাননা হবে। তো শপথ ভঙ্গ করেছেন তিনি বিচারপতি সর্বোচ্চ, এবং রাষ্ট্রে তার স্থান 4 নম্বর, 5 নম্বরের স্থান হচ্ছে আইনমন্ত্রী, কিন্তু তিনি আবার আইনের সর্বোচ্চ ব্যাপার। তিনি বলছেন যে শপথ ভঙ্গ হয়নি। এখন আমি যদি আইনমন্ত্রীর পক্ষে নেই এবং বলি যেটা হয়নি শপথ ভঙ্গ, প্রধান বিচারপতি যেটা করেছেন সেটা ঠিক নয়, তাহলে আদালত অবমাননা হতে পারে। আইনমন্ত্রী বললে আদালত অবমাননা হবে কিনা জানি না, কিন্তু আমি বললে সেটা নিশ্চয়ই হবে। এটা যে কেউ বলে আমরা হবে। এখানে প্রশ্ন আসছে যে কিসে আইন ভঙ্গ হবে, কিসে আদালত অবমাননা। আমি আগে প্রতিষ্ঠানের কথা বললাম। আরেকটি বিষয় আমি অতটা জানি না, কিন্তু একটা বিষয় হচ্ছে এই আদালত তো আইনের ভিত্তিতে চলে। এখন আমার ঠিক জানা নেই, তবে আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম, বিচারপতি ছিলেন তারা, যে মানে উচ্চ আদালতের আদালত অবমাননা সংক্রান্ত কোনো আইন আছে কিনা। তো ওনারা বললেন গাইডলাইন আছে কিনা। না, নাই। আচ্ছা, বিধি আছে কিনা। আমি বিধি আছে কিনা জানি না, কিন্তু যদি কোনো মানে বিচারপতি রুলিং দিয়ে থাকেন তাহলে সেটা বিধি, আমরা ধরতে হবে সেটা।
এখন যিনি আগে দিয়েছেন, ধরেন আজ থেকে 30 বছর আগে আদালত অবমাননার একটা রায় দিয়েছেন, ওইটা রুলিং, ঠিক আছে। উনি যে দিলেন 30 বছর আগে, উনি কিসের ভিত্তিতে দিলেন? কারণ আদালত তো আইনের বেসিসে চলবে। আপনি যখন শাস্তি নির্ধারণ করছেন, এটা একাডেমিক একটা আলোচনার বিষয় যে আপনি কোন আইনের বেসিসে দিচ্ছেন। তার মানে আপনি ব্যক্তি হিসেবে যেটা আপনি মনে করছেন যে সেটাই আপনি মনে করছেন। এখন আপনি বলতে পারেন যে এটা আমার অন্তর্নিহিত ক্ষমতা। এখন অন্তর্নিহিত ক্ষমতার অধিকার কতটুকু সেটাও কিন্তু প্রশ্ন আসবে। আজকে এগুলি প্রশ্ন আসতো না, আগেও আদালত অবমাননা হয়েছে, আমরা মেনে নিয়েছি। কেননা কিন্তু এখন অনেকগুলি প্রশ্ন আসছে যে কি বিষয়ে আদালত অবমাননা হচ্ছে। এই যে আপনি শপথ ভঙ্গ বললেন, দুই দিকে কিন্তু দুদিকে মত। আইন সর্বোচ্চ আইন কর্মকর্তা যেটা, আইন রাষ্ট্রে কর্মকর্তা উনি না, বলছেন এখন। না রাষ্ট্রের কর্মকর্তা না, কারণ এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল হ্যাঁ। রাষ্ট্রের কর্মকর্তা। তিনি কিন্তু প্রধান আইন বিষয় তিনি কিন্তু কিছু বলেননি। জি। তিনি বলেছেন নৈতিক দায়িত্ব। কিন্তু আবার একটা প্রশ্ন আসে যে আমার নৈতিক দায়িত্ব ঠিক আছে, কিন্তু অন্যের কি কোনো নৈতিক দায়িত্ব নাই? এক, মুক্তিযুদ্ধ, আমার খালি একটা জিনিসই বলি, আমি আর বাড়াবো না, ওরা আরো ভালো বলতে পারবে। আর সাংবাদিকরা তো আপনারা জানেন খুব ক্ষমতাবান, তারা অনেক কিছু বলতে পারেন। এই রাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের অপমান করার অধিকার কি সবাই আছে কিনা? দ্বিতীয়ত, নৈতিক দায়িত্ব খালি মুক্তিযোদ্ধাদের থাকবে, যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের কোনো নৈতিক দায়িত্ব থাকবে না, এটা কতটুকু যুক্তিগ্রাহ্য? এই প্রশ্নকে উঠেই নেই, কারণ একটা ভেস্টেড ইন্টারেস্টের ব্যাপার আছে সবখানে, ইউনিভার্সিটিতেও আছে। আপনি 1973 সালের অধ্যাদেশের কথা বলতে গেলে আমি যেমন বলে যেটা কোরআন শরীফ নয়, এটা আপনার অনেক সংস্কার করা দরকার, কারণ অনেক আগে হয়েছে। কিন্তু আপনি যদি এখন বলেন অধিকাংশ ছাত্র শিক্ষক সম্মিলিত আওয়াজ তুলবে যে এই অধিকার কারো নাই, ব্যাপারগুলি কিন্তু সেরকম আসছে। সুতরাং আমার এই মূল প্রশ্নটা যে অন্তর্নিহিত আদেশে যদি আপনি করতে পারেন, তাহলে অন্যদেরও কি অন্তর্নিহিত ক্ষমতা আছে কিনা? আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি ওই যে প্রধান বিচারপতি বললেন যে আদালত জুডিশিয়ারি সংবিধানের অংশ, তাহলে লেজিসলেচার বা এক্সিকিউটিভ কি সংবিধানের অংশ নাকি না, সেটা কিন্তু এখন একটা প্রশ্ন আসবে। আমরা যেমন পড়েছি যে রাষ্ট্রের 3টি অংশ এবং 3টি কিন্তু সমান অধিকার, কিন্তু যদি আপনি বলেন যে নো, এই যদি বলে যে নো আমার ক্ষমতা বেশি, তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য হবে সাধারণ মানুষের কাছে? আইন মানুষের তৈরি, মানুষের কল্যাণের জন্য তৈরি। সুতরাং আমি একটা কথা বলি, আমি ঠিক যা হয়তো বলতে পারেন যে শুনানি মানে রায়ের আগে আপনি এই কথা বলেছেন, আপনি আদালত ভঙ্গ করেছেন, হ্যাঁ ঠিকই আছে, আমি মানলাম। কিন্তু আপনি রায়ের আগে যদি অন্যান্য অনেক মানে আপনার যোগাযোগ হয় সেগুলি কতটা গ্রহণযোগ্য? বা আজকে আমরা অনেকে বলছি, অবশ্যই তো না জেনে বলেছি, না জেনে বললে আইনটা আমি জানি না। যেমন আজকে শুনানির দিন, আজকে হেফাজত জামাত ইসলাম হরতাল ডেকেছে, হেফাজত হুমকি দিয়েছে, দেখলে হবে শুনানির সময় কিন্তু। তো তাহলে সেটা আপনার আদালত অবমাননায় পড়ে কিনা, তাই না? এখন এই যে বিষয়গুলি, এই যে আমি অনেক সময় শুনেছি আমিনি, আপনাদের খেয়াল আছে কিনা, আমি কোট করতে পারতাম, বইটা আনিনি। আমিনি যেসব কথা বলেছেন আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রী বা এরা, মানে যে দুজন মুক্তিযোদ্ধা, বা হ্যাঁ আমিও তো ছিলাম সেখানে, আমরা কিন্তু সেরকম ওইভাবে আমিনি যে স্টাইলে কথা বলেছে, বা আজিজুর ওই যে কি শাইকুল হাকিস হাদিস, এমনকি খালেদা জিয়ার যেসব কমেন্টস আছে আদালত কখনো করেনি। সুতরাং এটা ম্যান টু ম্যান ভেরি করতে পারে। কিন্তু আমি মনে করি এটা জাস্টিস খায়রুল হকের একটা লেখাতে পড়লাম, তিনি জাস্টিস ডেনিং, যিনি ইংল্যান্ডের একজন বড় আইন বিচারপতি ছিলেন, তিনি বলেছেন যে যারা ট্যাক্স দেয়, ট্যাক্স পেয়ারদের হ্যাজ এভরি রাইট টু ক্রিটিসাইজ বা আলোচনা করার অনেক কিছু বিষয়। আমাদের ট্যাক্সের টাকায় সব প্রতিষ্ঠান চলে, সেটা বিচারকদের ট্যাক্সের চলে, একই সাধারণ মানুষই। সেই ট্যাক্সের টাকায় যদি কেউ চলে, তাহলে আমার সেই সমালোচনা করার অধিকার আছে কিনা? আজকে কিন্তু এই প্রশ্নগুলি আসবে, কেননা প্রতিদিনই কিন্তু এই ধরনের একটা মামলা হচ্ছে, নানা কমেন্ট হচ্ছে। এগুলি তো আপনি এইভাবে থামিয়ে রাখতে পারবেন না, একটা জায়গায় আপনাকে আসতে হবে, তাহলে আদালত অবমাননার সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে।
আমি ভারতের বিদায়ী চিফ জাস্টিসের একটা লেখা পড়লাম, কমেন্ট। উনি বলেছেন যে আইনসভা যা করে, কারণ দেখেন আইনসভা যা করে, আইন প্রণয়ন করে, আদালতের সবসময় সেসব ক্ষেত্রে নাক গলানো উচিত না। এটা কিন্তু তার কথা। এখন আমাদের আইনেই বলা আছে, সংবিধানে, যে আমরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এবং আমাদের এই ক্ষমতার অধিকারী হচ্ছে জনপ্রতিনিধিরা, অর্থাৎ লেজিসলেচার। যদি ওইভাবে ধরেন, লেজিসলেচারই সার্বভৌম, ওই অর্থে ধরলে, যদি সাংবিধানিক অর্থে ধরেন। কিন্তু আপনি যদি সেই অর্থে, আমার তো মৌলিক অধিকারই আছে আলোচনা করে, আমি ট্যাক্স পেয়ার অফ দ্য কান্ট্রি, কিন্তু আপনি যদি বলেন যে না, এটা আপনি বলতে পারবেন না, আপনি এটা বলতে পারবেন না, তাহলে কিন্তু আপনি আমাকে একটা সীমারেখা করে দিচ্ছেন। তাহলে আমাকেও বলতে হবে যে আপনি এগুলি পারবেন না। একটা জায়গায় আমাদের কিন্তু আসতে হবে, না হলে যেটা হবে বিভ্রান্তি বাড়বে, এবং একটা সব অঙ্গগুলি মানে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলি কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে যাবে। আমার মনে হয় আমাদের যেমন সতর্ক হওয়া উচিত আদালত সম্পর্কে, আমরা কতটুকু বলবো, কি বলবো না বলবো, তেমনি অপরপক্ষেরও যতগুলি প্রতিষ্ঠান আছে তাদেরও উচিত যে তারা কতটুকু করবে, কতটুকু বলবে, কি না। এটা খালি সবার ক্ষেত্রে আমি মনে করি প্রযোজ্য হওয়া উচিত। আমার তো খুব ফান্ডামেন্টাল সমস্যা পুরো বিষয়টা নিয়ে। প্রথম কথা হচ্ছে, আমাদের প্রধান বিচারপতি তিনি একটা ওপেন কোর্টে বলেছেন যে উনি মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য ছিলেন। আমি তো এটা নিয়ে গভীর আগ্রহ যে তাহলে তিনি কিভাবে মানবতা বিরোধী, মুক্তিযুদ্ধের মানবতা বিরোধী অপরাধের বিচার করেন। মানে এটা কিন্তু ফান্ডামেন্টাল প্রশ্ন, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। উনি প্রধান বিচারপতিও যদি থাকতে পারেন, সেটাও উনি হতে পারেন কিনা একটা স্বাধীন দেশ যেটা যুদ্ধ করে হয়েছে, যে যুদ্ধের বিরোধিতাকারী একটা সাংগঠনিক কমিটির সদস্য ছিলেন। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার সাংবাদিক, জানেন অনেক কিছু। আমি দেখেছি এটার পরে দুইজন মুক্তিযোদ্ধা মন্ত্রীর এটা রায়ের পরে অনেক বাংলাদেশে খুব আইনজীবী তারা বলেছেন এটা নৈতিক ব্যাপার, অনেকেই বলেছেন নৈতিক ব্যাপার। আপনি যে কথাটা বললেন, আমি এটা বলবো না, কিন্তু আপনি যেহেতু বলেছেন, আমি ওই পরিপ্রেক্ষিতে প্রশ্নটা করছি, ওরা কেন বললেন না যে এটারও একটা নৈতিক দায়িত্ব আছে? মানে কারা বলেন নাই? ওই যে আইনজীবীরা কেন বলেন না? আইনবিদরা আর কি, যারা আমাদেরকে উপদেশ দিয়েছেন নৈতিকতা সম্পর্কে। আইনজীবীরা দে আর প্লেইং ভেরি সেফ, কারণ তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। তারা বিচারকদের সম্পর্কে সাধারণত পক্ষে ছাড়া বিপক্ষে কথা বলতে চান না, জেনারেলি না। কেননা কারণ তারা পরের দিন সকালেই একটা জামিন যেতে হয়, তাদের কাছে এটা রিলিফ চাইতে হবে। সো এটা তারা তাদের ফেস দেখাতে চান না। আপনার টক শোতে ডাকেন, পাওয়া যায় না। আমি একটা টক শোতে একটু আগে এলাম, তারা যাবে না, আর পাইলেও তারা পক্ষে বলার জন্য আসবে। আমি যদি বলি যে নৈতিকতার প্রশ্ন নেই, আমি নৈতিকতার প্রশ্নের কথা বলছি, নৈতিকতাটা আসতেছে ওই জায়গায় যে ওই যে আইনজীবীরা ইয়া করছে, আইনজীবীরা দেন না। আমাদের উপদেশ ফরমাশ একজনের জন্য হচ্ছে, দুজনের জন্য হচ্ছে, সমাধান সবার জন্য হচ্ছে না। এই কথাটা বলছি না, আমি আবার বলছি। তো প্রথম কথা হলো যে এটা তো একটা ফান্ডামেন্টাল প্রশ্ন, এটার কিন্তু একটা আলোচনা হওয়া দরকার। যে যিনি নিজে বলেছেন শান্তি কমিটির সদস্য ছিলেন, তিনি তো অপ্ট করা উচিত ছিল যে এই বিচারটার মধ্যে আমি থাকবো না। আচ্ছা, আমি যদি বলি এটা সরকারের দায়, এটা প্রধান বিচারপতির দায় হলো তাকে নিয়োগ করা, তারপরে তো আর সরকারের কিছু করার নেই। সরকার কিন্তু বলতে পারবে না নিয়োগ করার পর সুতরাং প্রধান বিচারপতির দায় কি? কারণ সরকার তাকে নিয়োগ দিয়েছে। দায় হলো যে আমরা তো ঐতিহ্য দেখেছি না, ঐতিহ্য কি দেখেছি ইয়ার কারণে কিন্তু আমি আবারও বলি, সাংবিধানিক কোনো কারণ না, কোনো সবকিছু মুক্তিযুদ্ধ থেকে উদ্ভূত, আপনাকে এটা বুঝতে হবে। সংবিধান নাই, মুক্তিযুদ্ধ থেকে সব উদ্ভূত না, সব উদ্ভূত মুক্তিযুদ্ধ, সব মুক্তিযুদ্ধ থেকে উদ্ভূত। আচ্ছা, তারপরে আসেন, এটা হলো একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে বলছি যে দুজন মন্ত্রী, আমরা কেন বারবার বলছি দুজন মন্ত্রী এই উক্তিগুলি করেছেন? এটা তারা তো অফিসিয়াল পজিশন থেকে করেন নাই, একজন তারা করেছেন তাদের ব্যক্তিগত মত, তাদেরকে অফিসিয়ালি না, তারা আমাদের কাছে মুক্তিযোদ্ধা হিসেবে, আমি মনে করি তারা মুক্তিযোদ্ধা। এখন একজন মুক্তিযোদ্ধা চিৎকার করে মানবতা বিরোধী অপরাধের বিচারটার ব্যাপারে কোনো একটা শঙ্কায়, আমি ধরে নিচ্ছি তারা চিৎকার চেঁচামেচি করেছেন, যেটা বিচারকের জন্য খারাপ লেগেছে বা আদালত অবমাননার পর্যায়ে পড়ে।
কিন্তু তারা তো এই ক্ষেত্রে তারা তো কোনো দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে কোর্টে আসেন নাই। এই জায়গাটাতে স্থলন যেটাকে বলে সেটা তো নৈতিক নাই। স্খলন তো না, তারা তো একটা উচ্চ নৈতিকতার জায়গায়, বাংলাদেশের প্রশ্নে সর্বোচ্চ নৈতিক জায়গায় একটা ভূমিকা রাখতে গিয়ে তারা হয়তো ইমোশনালি আবেগে বলে ফেলে, আবেগে এমন কথা বলেছেন যেটা বিচারক মানে কন্টেম্প বোধ করতে পারেন, এবং তারা সাজাও দিয়েছেন। আমি এটাও মেনে কিন্তু নিই। এখানে একটা প্রশ্ন আছে, সরি আমি বলি, জি। যখন ক্ষমা চেয়েছেন নিঃশর্ত, জি। ঠিক আছে, জি। তখন যখন আবার দণ্ডের প্রশ্ন আসে, তাহলে ক্ষমা চাওয়ার তো আর কোনো দরকার ছিল না। না, ক্ষমা চাওয়ার ক্ষেত্রে এখানে যেখানে আদালত যেটা বলেছে, ক্ষমা চাওয়া মানে তারা দোষটা স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন তারা বলেছেন, এবং দোষটা আমি যদি স্বীকার না করতাম তাহলে একই তো ব্যাপার হতো। স্বীকার না করলে সেটা আলাদা আরো বড় ধরনের আরো বড় জিনিস। ধরনের আরো পানিশমেন্ট আরো ছিল। না, কিন্তু আইনে কতটুকু আছে? সমাজ পর্যন্ত দণ্ড। এটা কি কোনো আইন আছে? আইনে আছে। আমি সমাজ কোন আইনে? এটা কোন এটা আমাদের এই আপনার আপনি কোন আইনে? আদালত অবমাননা আইন। না না না, এটা আইন তো নাই, আদালত অবমাননা আইন তো হয়নি। আদালত অবমাননা আইন 2013 সালে হয়েছিল, এটা বলে উইথড্র হয়েছে। হ্যাঁ কিন্তু সংবিধানের কন্টেম্পট হ্যাঁ, সেটাতে আছে। এখানে শপথ ভঙ্গ আইন এটা। কিন্তু আইনমন্ত্রী তো বলতে শপথ ভঙ্গ হয়নি। শপথভঙ্গটা তো- তাহলে আইনমন্ত্রী আইন জানেন না, আপনাকে ধরতে হবে, তাহলে আইনমন্ত্রী আইন বুঝেন না। শপথভঙ্গ না, না, দাঁড়ান শপথভঙ্গ শ্যামল দা, তাহলে ধাঁচটা কোন জায়গায়? এক মিনিট আইন শপথভঙ্গ বলা হচ্ছে উনি বলছেন না না, তাহলে তো আমি বলি, শপথভঙ্গের প্রশ্ন তো আসবে যদি উনি মন্ত্রীর ক্যাপাসিটিতে বলেন, কিন্তু উনি তো মন্ত্রীর ক্যাপাসিটিতে বলেন না। এখন ধরেন আমি একটা কথা বলি, মন্ত্রী রাস্তা দিয়ে হাঁটছেন, তিনি কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হলেন, আঘাতপ্রাপ্ত হলে উনি কি তার বিরুদ্ধে অভিযোগ করবেন না বিরাগের বশবর্তী হইয়া? এটা কি নিষিদ্ধ? শপথ কি যে আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কিছু করব না, কিন্তু আমি যখন আঘাতপ্রাপ্ত হব আমি কি প্রোটেস্ট করবই। তার বিরুদ্ধে প্রোটেস্ট করব না, মামলা করব না? তাহলে আমি তো বিরাগের বশবর্তী হয়ে করতে হবে। এখানে একজন মুক্তিযোদ্ধা আঘাতপ্রাপ্ত হয়েছে, কেন? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। হয়েছে এই জন্য যে প্রধান বিচারপতির একটা কমেন্টে তাদের সন্দেহ হয়েছে ওই যে যে বিচারটা হয়তো গোলমেলে হয়ে যাবে রায়টা। তারা তো মুক্তিযোদ্ধা। এখন একজন মুক্তিযোদ্ধার সাথে আপনি কিভাবে বিহেভ করবেন? ইভেন এ ক্রিমিনাল মুক্তিযোদ্ধা একটা সাধারণ ক্রিমিনালের একই আচরণ পাবে কিনা বিচারকের কাছে, আমার কাছে, আপনার কাছে, এটা তো আমাদেরকে বিচার করতে হবে। একজন মুক্তিযোদ্ধাকে আমরা সম্মান দেব কিনা আলাদা করে? না, আদালতের সামনে সবাই সমান। আদালতের কাছে সবাই সমান। আপনার কিন্তু- মূল প্রশ্নটা অন্যখানে। মূল প্রশ্নটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা কার সামনে দাঁড়াবে। না, কিন্তু শ্যামল দা, না, না, আমি তো সেটাই এখন বলছিলাম। তাহলে সেটাই হচ্ছে হ্যাঁ, বিষয়টা। বলছে শপথ ভঙ্গ হয়নি, শপথ ভঙ্গ হয়েছে। এইটার ফাঁক ফোকরটা কোন জায়গায়? আমি তো আইনের কোন জায়গায় সংবিধানের ব্যাখ্যার মধ্যে কিছু পাচ্ছি না। আইনের বিশেষজ্ঞ নই, আমরা একটু বিভ্রান্তি। না, কিন্তু আমিও কিন্তু যতটুকু আইন টাইন পড়ে দেখলাম যে কোনো জায়গায় না, কোনো মন্ত্রী মানে না। যার সাথে কথা বলেছি উনি প্রধান বিচারপতি যেটা বলেছেন তার বিরোধী মানে সেটা স্বীকার করছেন না, তাহলে হয় তিনি আইন বুঝেন না, অথবা এগুলি তার এরকম- প্রাইভেট স্টেটমেন্ট, পলিটিক্যাল স্টেটমেন্ট, এগুলি ওনার অফিসিয়াল অ্যাকশন না। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। উনি আইনের যেটা হ্যাঁ। ডিফারেন্সিয়েট করতে যাচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, সেটা হচ্ছে একটা ব্যক্তির সত্তা তো অনেকগুলো সত্তা অনেকগুলো আছে। হতে পারে। তার মধ্যে একটি সত্তা হচ্ছে উনি মন্ত্রী, হুম, উনি একজন শপথ গ্রহণকারী মন্ত্রী, মন্ত্রী, হ্যাঁ, এটা একটা সত্তা। আর পাশাপাশি উনি একজন, ওনার ব্যক্তিগত একটা সত্তা আছে। সত্তা। এখন আমরা অনেক সময় বলি যে আমরা ব্যক্তির জীবন নিয়ে কখনো নাড়াচাড়া করব না, কিন্তু মন্ত্রী হিসেবে উনি যদি কোনো অপরাধ করে থাকে সেটা আমরা করব। করব। এই দুটোকে আমরা আলাদা করি না। করতে হবে না। এই জায়গাতেই মূল প্রশ্নটা, যে ওয়েদার তারা যে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তারা কিছু বক্তব্য রেখেছে, বলেছেন হ্যাঁ। এটাকে আপনি মন্ত্রী হিসেবে ধরবেন, হ্যাঁ, আপনি জোর করে একটা মন্ত্রী বানাচ্ছেন এখন। নাকি এটাকে তার সাথে তাদের একটা সাধারণ নাগরিকের একজন খেদুক্তি, মুক্তিযোদ্ধা নাগরিক। মুক্তিযোদ্ধা নাগরিকের উক্তি হিসেবে ধরবেন। এই জায়গাতে আমার মনে হয় আমাদের এটা কিন্তু পারসেপশনের এটা খুবই শ্যামল দা, এখানে কিন্তু অনেক লোক ছিল। আমি মনে করি যে স্যার, আপনি ছিলেন? না, ওনাদেরকে প্রচুর, অনেকে ছিলেন। এটা নিয়ে কালকে অনেক লোক আমরা ছিলেন। অনেক ডিসকাশন করেছি ওইখানে যে ওই যে ওখানে যেখানে আরো অনেক বলা লোক হয়েছে ছিলেন, সেমিনারে যে- আরো অনেক না, লোক না, ছিলেন। না, আমি তো আরে ভাই, আমি তো এডমিট করছি, আমিও তো টক শোতে বলেছি, একই রকম কথা বলেছি। কিন্তু উনি বললে হবে না, উনি বললে হবে না, যেটা বলছেন যে উনি তো শপথ গ্রহণ শপথের করে আন্ডারে নন। না। উনি শপথের আন্ডারে ওথ বাউন্ড না। তাহলে আমি কি বলতে পারি? অবশ্যই না, আপনি বলতে পারেন। না,
এর আগে আপনি ওই ইয়ের মামলাটা দেখবেন, যেটা বা প্রধান বিচারপতিকে বিরাট রায় দিয়েছেন, কিন্তু আপনারা রায়টা পড়ে দেখবেন যে, এবং উনি বলেছেন যে এবং আপনারা বলেছেন বলে আপনাদের না, ডাকে নাই। না স্বদেশ রায় এবং কি যেন নাম আপনার জনকণ্ঠের ওই যে আরেকজন দুজন আতিকুল্লাহ খান শামসুদ্দিন চৌধুরী মানিক। আমি কালকে টেলিভিশন দেখলাম প্রধান বিচারপতি বলেছেন তারা বিতর্কিত। হ্যাঁ, এখন তাদের তো বিচার হয়ে গেছে, একটা দণ্ড দিয়েছেন। এখন এরপরে যদি আপনি বলেন যে বিতর্কিত, তাহলে আমার প্রশ্নটা যদি বিতর্কিত কি এখানে কারণে? আমি আপনার ব্যাপারটা বলি যে আমরা যেটা শুনেছি গতকাল তো মাত্র মৌখিক রায়টা দিয়েছে, পূর্ণাঙ্গ রায়টা আসার পরে সেখানে আরো যারা মন্তব্য করেছেন তাদের সম্পর্কেও কিন্তু হ্যাঁ, সতর্ক করে দিয়েছেন। অনেক অবজারভেশন থাকবে, Observation অনেক অবজারভেশন অবজারভেশন থাকুক, নির্দেশনা থাকতে পারে, নির্দেশনা থাকতে পারে। নির্দেশনা থাকতে পারবে, কিন্তু পানিশমেন্ট থাকতে পারবে না। না, পানিশমেন্ট নাই। পানিশমেন্ট হয়ে গেছে। আমি যদি বলি এখন পানিশমেন্টটা যে আইনে হয়েছে সেই আইনে অন্যরা পড়ে না। না, কিন্তু শ্যামল আমি যদি এই কথা বলি, আমরা একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা আমরা কিন্তু কেউ বলি না। আজকে 70 বছর এত মামলা হলো, যুদ্ধাপরাধের অনেক মামলা হয়েছে, তাই না? কিন্তু কেউ তো কোনো কথা বলেনি, বা রায় যেটা প্রধান বিচারপতি যথার্থই হতে বলেছেন যে আমি রায় দিতে যাচ্ছি, রায় না জেনে কেন এই মন্তব্য করা হয়েছে। এটা কিন্তু একটা লজিক আছে, এটা আমি অস্বীকার করা যাবে না, আমরা ইমোশনালি বলতে পারি। কিন্তু আবার যদি পাল্টা প্রশ্ন করি, যেহেতু এটার এখন রায় দেওয়া হয়ে গেছে সেই জন্যই বলছি যে কোন পরিপ্রেক্ষিতে এটা হলো, যে কথাটা উনি তুলেছিলেন। আচ্ছা, আরেকটা বিষয় আছে, সবাই বলেছেন যে বিচারকরা তো অনেক কথা বলেন। ইয়েস, অফকোর্স, আমরাও শুনেছি, বলতে পারেন, কিন্তু ধরেন আপনি এমন কিছু কথা বললেন যেটা মামলাতে মানে একটা প্রভাবটা করতে পারে, সমস্যা, নেতিবাচক ধারণা, তখন আপনি কি করবেন? যেমন ধরেন আপনি এর আগে একই ধরনের মামলা হয়েছে, আপনি এই ধরনের ইনভেস্টিগেশন তো একই রকম হয়েছে। এখন কি আমাদের ধরে নিতে হবে যে ইনভেস্টিগেশন টিম এই মামলার বিরুদ্ধে সবচেয়ে খারাপ ইনভেস্টিগেশন করেছে? কিন্তু মীর কাসেমেরটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটির ব্যাপার। তারপরে 2 নম্বর প্রসিকিউটররা, তারা এতগুলি মামলা চালান, কিন্তু প্রসিকিউটরদের আপনি যেভাবে বললেন, আপনি বলতে পারেন প্রসিকিউটরদের কিন্তু বলার অধিকার আছে বিচারপতি, কিন্তু আগের বিষয়গুলিতে তখন আপনাকে প্রেক্ষাপটে টানতে হবে। একটা ছোট্ট কথা আমাকে অনুমতি দেন। না, আমি সরি, আমার অনুমতি না, আমি জাস্ট একাডেমিক প্রশ্ন তুলছি, একই রেলেভেন্ট জায়গায় বলছি আর কি, যে এই জায়গাটাতেই বলতে চাই। এটা শুধু প্রধান বিচারপতির ব্যাপার না, যে কোনো বিচারক যখন বিচার করতে বসেন তার দায়িত্ব হলো ন্যায় বিচার নিশ্চিত করা। অফকোর্স। আচ্ছা, ন্যায় বিচার নিশ্চিত করতে গিয়ে উনি যদি দেখেন যে প্রসিকিউশনের অনেক উইকনেসেস আছে, এটা বলবেনই অবশ্যই। না, এটা শুধু বলবেন না, উনি যদি মনে করেন যে এটা এক্সট্রিমলি উইক, তাহলে উনি বলতে পারেন যে কমপ্লিটলি নতুন করে আবার ইনভেস্টিগেশন করো। এটা অবশ্যই ক্ষমতা আছে, এরকম আদালত করে, এরকম বহুবার ফেরত পাঠানো হয়েছে। এখন নিচের আদালত থেকে আরম্ভ করে আমি তো মনে করি ইনভেস্টিগেশন উনি শুধু রাগ দেখাবেন কেন, উনি নির্দেশ দিবেন যে এইখানে প্রসিকিউশনের, উনি বলেছেন যে একটা কথা, আপনারা এটা দেখাতে পারেন নাই কেন, কারেক্ট, ঠিক আছে, সময় দিতেন 6 মাস, যাও তোমরা এগুলি আবার বের করো, নিয়ে আসো, উই ওয়ান্ট টু সি। না, কিন্তু এখানে একটা বিষয় আছে, আমার যদি ভুল না হয়ে থাকে, আমি পত্রিকায় দেখেছিলাম কিছু যে বলেছে ফৌজদারি আইনের, এটা প্রধান বিচার কর্মকর্তা আইন কর্মকর্তা বলেছেন। কিন্তু আমাদের মূল বিষয় যে এই বিচারটা তো ফৌজদারি কোনো বিচার নয়, এই বিচারটা তো হচ্ছে একটা বিশেষ আইনে, যে আইনে এভিডেন্স একটা প্রযোজ্য নয়। কিন্তু আমি এটা অন্য কথা বলছি, বলেন। ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের কিন্তু বিচারটা অদ্ভুত ভাবে হচ্ছে, ট্রাইব্যুনাল পর্যন্ত এটা বিশেষ আইনে হচ্ছে, হ্যাঁ, কিন্তু যখনই আবার এই মুহূর্তে এটা আপিলে চলে যাচ্ছে, তখন কিন্তু ওই আইন প্রযোজ্য হচ্ছে না, যার জন্য তারা রিভিউর সময় পাচ্ছে, অনেক কিছু পাচ্ছে, যেটা কিন্তু আইনে অ্যালাউ না, তাইলে কিন্তু আপনার এখানে বলা হয়েছিল রিভিউর আইনে নাই, ঠিক আছে, ওনারা দিচ্ছেন, একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আদালত উপেক্ষা করেছেন। এটা অন্তর্নিহিত শক্তিতে তারা উপেক্ষা করতে পারে, সেটাও কিন্তু আমরা কোনো কথা বলিনি। কিন্তু আজকে যদি আপনি বলেন যে বিষয়টি হচ্ছে রাজনৈতিক বিবেচনায়, তখন তো একটা প্রশ্ন জাগতে পারে না। এই জন্যই তো এই কমেন্টগুলি তো একজন, আমরা কি গতরাতর কিন্তু একজন বিচারকের কাছ থেকে এই যে একটা কমেন্ট, যেটা আপনারা রাজনীতি করছেন এটা নিয়ে, এখন তো ওইটা তো গেল ব্যাকগ্রাউন্ডের বিষয়, কিন্তু দুজন মুক্তিযোদ্ধা মন্ত্রীর যে স্টাইলে পুরো জিনিসটা ফসলা হলো, এটা কতখানি মানে প্রসিডিউরাল বলতে চাচ্ছেন আপনি, প্রক্রিয়াগত?
কতখানি ইয়ে হলো আসলে, সেটা হচ্ছে মূল প্রশ্ন এখন। না আমি কারণ আপনি এখন কালকে থেকে আমরা কোনো আইনজীবীকে বলতে শুনছি তারা এখন অপরাধী মন্ত্রী, কারণ তাদের অপরাধ প্রমাণিত হয়ে গেছে। তারা কি চুরি করে চুরি করেছে না কি করেছে সেটা না, এটা অপরাধ নয়। এবং আরো বলা হয়েছে, ক্যাটাগরিক্যালি বলা হয়েছে রফিকুল হককে ডেকে, যে এই আদালত অবমাননা এটা একটা ফৌজদারি অপরাধ, সমতুল্য ফৌজদারি অপরাধ সমতুল্য। এবং এখানে একটা ফৌজদারি অপরাধে দণ্ডিত একজন অপরাধী। কেন আদালত অবমাননা কেন ফৌজদারি হবে? সেটা কেন হবে আমরা জানি না, আমি আইনের ব্যাখ্যা আমি দিতে পারবো না, কিন্তু এটা ইয়েতে ব্যাখ্যা তাই আছে। আপনি পুরো জনস্বার্থের বিরুদ্ধে আইনের কোনো ব্যাখ্যা হতে পারে না। পুরো রায়টা পেলে এখন তখন জানতে হবে। প্রথম কথা হচ্ছে তাদের বিরুদ্ধে রায় হয়েছে 50,000 টাকা অনাদায়ে 7 দিনের জেল। সুতরাং আইনে এটা পদত্যাগ করা বা মন্ত্রিত্ব তুলে দেওয়া, সংসদ সদস্য তুলে দেওয়া স্কোপ নাই, শেষ। এই আলোচনা তো শেষ। না, কিন্তু এখানে আমার প্রশ্নটা আছে, আপনি ওনাকে প্রশ্ন করতে দেবেন। জিনিসটা উঠিয়ে তো দিয়েছে, আপনি আজকে দেখেন, আজকে গণমাধ্যমে যা এসেছে উদ্ধৃতি দিয়ে যে যেগুলো আসছে সবগুলোতে কিন্তু মূল ইয়েটা কিন্তু এইটা। না আমি এই জায়গাটাতে আসি, ওই নৈতিকতা বোঝার চেষ্টা করেন, বিষয়টা কিন্তু এরকম না যে আপনি পানিশমেন্ট হয়েছে অতএব আপনি আর নাই না, কিন্তু প্রশ্নটি তুলতে হবে আপনাকে এখানে নৈতিক, এখানে কোনো আইনগত না, এটা সংবিধানেও কোথাও নাই, আমাদের আইনেও নাই। সুতরাং এটা নৈতিক প্রশ্ন, যে কিন্তু নৈতিক প্রশ্ন আপনি তুলছেন, কিসের নৈতিক প্রশ্ন তুলছেন? উনি কি এই দুই মন্ত্রী কি নৈতিক স্থলনজনিত? অ্যাবসলিউটলি না। যদি যুদ্ধাপরাধীদের বিচারটা নিয়ে যদি সংশয়ের কারণে তারা যদি অতিশয়োক্তি করে থাকেন, সেই অপরাধ সাজা হয়ে গেছে, কিন্তু এটা নৈতিকতা প্রশ্নে তারা অপরাধী না। তারা আইনের হয়তো বিচারকের কাছে, প্রধান বিচারপতির কাছে তারা অপরাধী, আদালত অবমাননার জন্য অপরাধী, কিন্তু তারা কোনো অনৈতিক কাজ করেন নাই। তারা বরং মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একজন মুক্তিযোদ্ধা হিসেবে, নাগরিক এবং মুক্তিযোদ্ধা নাগরিক হিসেবে তারা আবেগের বশবর্তী হয়ে করেছেন। এটা মন্ত্রী হিসেবে করেন নাই, তারা সেটা ভুলও স্বীকার করেছেন, এবং মন্ত্রী হিসেবে করার প্ল্যাটফর্ম ওইগুলি ছিল না। উনি নাগরিক সভায় নানান রকম রাউন্ড টেবিলে কিংবা টক শোতে কথা বলেছেন। দিজ আর অল সিভিল পাবলিক ফোরাম। এগুলি কোনো রাষ্ট্রীয় মর্যাদাও উনি ভোগ করছিলেন না এখানে এটা করার সময়। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি ডিফারেন্স। আমি মনে করি প্রধান বিচারপতি যদি অনুভব করে থাকেন যে এটা আদালত অবমাননা হয়েছে, তিনি তার সাজা দিয়েছেন, তারা মাপ চেয়েছেন, তারপরেও একটা লঘু সাজা দিয়েছেন, এন্ড দ্যাট শুড বি ওভার। উনি যদি কোনো ডাইরেকশনস দেন বা অবজারভেশন দেন, সেটাও আমরা যতক্ষণ না পাই আমরা বলতে পারছি না, কিন্তু আমি মনে করি এটা শেষ। কিন্তু এরপরে যে প্রশ্নগুলি আমাদের মিডিয়াতে কিছু আইনজীবী অতি উৎসাহে করছেন, এটা কমপ্লিটলি ব্ল্যাটেন্টলি এটা মুক্তিযুদ্ধের অবমাননা। এই জন্য অবমাননা যে আমরা অনেকে বলে যে আইনের চোখে মুক্তিযোদ্ধা বা অমুক্তিযোদ্ধা সব সমান। আমি আবার এটা মামুন ভাই আপনার সাথে একমত না। আর একজন মুক্তিযোদ্ধা কখনোই আরেকজনের সাথে সমান হতে পারে না, কারণ মরে গেলেও একজন বিচারপতি কিংবা আইনজীবী গার্ড অফ অনার পাবে না, এই মুক্তিযোদ্ধা পাবে। সে যদি অপরাধী মুক্তিযোদ্ধাও হয়, সে কিন্তু গার্ড অফ অনার পাবে। তার যে একটা ইনহেরেন্ট মর্যাদা আছে, এটা হয়তো কোনো আমাদের প্রোটোকল নাই, এটার হয়তো অন্য কোনো প্রেসিডেন্সের মধ্যে তারা করেন না, কিন্তু এটা প্রেসিডেন্টের ঊর্ধ্বে, তো এখানে পড়ার কিছু নাই। আমি মনে করি ওই জায়গাটা এখানে মর্যাদা পায় নাই। আর এটা যখন আমরা মনে করি যে আমাদের প্রধান বিচারপতি শান্তি কমিটির সদস্য ছিলেন, আমি মনে করি তার একটু, যেমন আমার বাবা শান্তি কমিটির ছিলেন, এই প্রধান বিচারপতির মতোই, আমি সব সময় দায়িত্ব বোধ করি যে আমি একজন মুক্তিযোদ্ধাকে, যেমন আমি আমার অফিসের একটা পিয়ন, তাকে আমি গালি দিছিলাম, গালি দেওয়ার অনেকদিন পরে জানলাম যে তার বাবা মুক্তিযোদ্ধা। মানে সে আসলে এসছে একটা চাকরি তদবির করার জন্য, যে মুক্তিযোদ্ধা কোথায়, কে মুক্তিযোদ্ধা, বলে বাবা। আমি সঙ্গে সঙ্গে তার কাছে মাপ চেয়েছি, ভাই তোরে যে আমি ওই দিন গালিটা দিছিলাম, এই গালি তো তোরে দেওয়া যাবে না, তুই মুক্তিযোদ্ধার ছেলে, কারণ আমি একটা বাজে গালি দিছিলাম। তো এইটা আমাদের মাথায় থাকতে হবে, ওনারও থাকতে হবে। আমি ওনাকে ধন্যবাদ জানাই যে উনি খুব স্বতঃস্ফূর্তভাবে ওপেন কোর্টে বলেছিলেন যে উনি শান্তি কমিটির সদস্য।
এবং আমি মনে করি উনি শান্তি কমিটির সদস্য ছিলেন, উনি রাতে মুক্তিযোদ্ধাদেরকেও সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু তার মানে মিনিমাম যদি বলি, আমার বাবা শান্তি কমিটি ছিলেন, আমার বাসা থেকে মুক্তিযুদ্ধের অপারেশন হয়েছে, এতে কোনো শান্তি কমিটির সদস্য পদ তো লঘু হয়ে যাচ্ছে না, লোক হয়ে যাচ্ছে না, লঘু হয়ে যাবে না, এই কথাটা ঠিক, এই কথা তাই না? তো আমি বলছি যে আমি অনেস্টলি বলছি, আমি ক্লাস 6-এ পড়ি, আমাদের বাসায় থেকে মুক্তিযুদ্ধের বেশ কিছু অপারেশন হয়েছে, এটাকে সেফ হাউস মনে করি মুক্তিযোদ্ধারা থাকতো। কেন সেফ হাউস? কারণ উনি তো শান্তি কমিটিতে আছে, এখানে কেউ আসবে না। তা আমি এই জন্যই বলছি যে মুক্তিযোদ্ধার প্রশ্ন, কারণ এখানে মুক্তিযোদ্ধাটা বলছি বারবার এই জন্য যে ওনাদের যে আদালত অবমাননা, এটার সাথে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের একটা সাজা হওয়ার সময়ের একটা সংশয়টা কিন্তু সৃষ্টি করেছে অন্য কেউ না, প্রধান বিচারপতিরই 2-3টি মন্তব্য। উনি মন্তব্য করতে পারেন না আমি সেটা বলছি না, আমি বলছি কিন্তু ওনার মন্তব্যে আমরা কেউ কেউ ভুল বুঝতে পারি, আমরা বিভ্রান্ত হতে পারি, আমরা সেটা বিভ্রান্ত হয়েছি। এবং প্রধান বিচারপতি বা বিচারকরা, পুরো প্যানেল তারা মনে করেছেন, পুরো কোর্ট তারা মনে করেছেন যে এটা আদালত অবমাননা হয়েছে। তো আমার 2 মুক্তিযোদ্ধা মন্ত্রী তো নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন, ক্ষমা চাওয়ার পর তাদেরকে আবার একটা লঘুদণ্ড দেওয়া হয়েছে। এটা লঘুদণ্ড বলবেন কিভাবে? তারা বলেছে লঘুদণ্ড, এটা লঘুদণ্ড, খুব অল্প একটা সাজা দিলাম, টোকেন, আমি মেনে নিলাম, টোকেন মেনে নিলাম, টোকেন কারাদণ্ড। এখন আমি বলছি যে এই যদি টোকেন হয়ে যায় ততটুকু পর্যন্ত আমার কিন্তু কোনো সমস্যা নাই, আমি ঠিক দেখি। কিন্তু সমস্যাটা দেখছি আর পরেরটা কোনটা, এখন আমার মনে হয় আপনি একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি বাংলাদেশের সবাই সমালোচনা করতে পারবেন, আপনি প্রেসিডেন্টের সমালোচনা করতে পারেন, তিনি রাষ্ট্রের প্রধান হতে পারেন, আপনি সংসদে বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করতে পারেন, যে আমরা নিয়ে করেছি না, যে সংশোধনীগুলি নিয়ে করেছি, আপনি করতে পারবেন। আপনি প্রধানমন্ত্রীকে তো প্রতিদিনই আপনি তুলোধনা করতে পারবেন, তিনি রাষ্ট্রের 2য় নম্বর হোক, কিন্তু আপনি বাংলাদেশে কোনো বিচারক সম্পর্কে কোনো কথা বলতে পারবেন না। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, এটা আপনাকে মেনে নিতে হবে, আপনি যতই মৌলিক অধিকারের কথা বলেন, যতই জনগণের ট্যাক্সের টাকা বলেন, এটা আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে। যদি না মানতে চান তাহলে তো এটা 1969 সালের ব্যাপার হবে, সেটা তো ডিফারেন্ট ব্যাপার, বা সলিল চৌধুরীর গানের ব্যাপার হবে, সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে আপনি বিচারক ছাড়া বাংলাদেশের সবাই সমালোচনা করতে পারবেন, এই বিষয়টা কিন্তু এখন আমাদের মধ্যে একটা অনুভবের তৈরি হয়েছে। তার মানে আপনি লিখতে পারলেও কিন্তু সেটা আপনি লিখবেন কিনা সেটা আপনাকে ভাবতে হবে, আপনি এটা চিন্তা করতে পারবেন কিনা আপনি ভাবতে হবে। বিষয়গুলো কিন্তু অনেক কিছু সময় যুক্ত হয়ে যাচ্ছে না। আমেরিকায় বা ইংল্যান্ডে সেখানেও তো আদালত আছে, সেখানেও কিন্তু আদালত অবমাননা আছে, কিন্তু আপনার কখনো শুনেছেন যে, আমি তো শুনিনি যে সুপ্রিম কোর্টে কেউ ডেকে বলছেন যে আদালত অবমাননা হয়েছে, এরকম কোনো নজির থাকতে পারে? আমাদের দেশের ঘটনা এটা প্রথম, আরো অন্যান্য দেশে কিছু কিছু ঘটনার কথা অনেকে বলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এতটা সেনসিটিভ কেন হচ্ছি, প্রশ্নটা এখানে। এবং এখানে আমাদের পিছনের এটা আমাদের প্রত্যেকের কিছু দুর্বল জায়গা আছে। এবং আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কনফিডেন্স, ধরেন আপনি আমাকে কিছু বললে, জায়গাগুলো আমাদেরকে আসলে অনেক বেশি সেনসিটিভ করে ফেলছে, যেটা কিছুটা আমি উল্লেখ না করেই বলছি, যেটা নাইম ভাই অলরেডি উল্লেখ করেছে, যে এই দুর্বল জায়গাগুলোর কারণে কিন্তু আমরা অতি সেনসিটিভ হয়ে যাচ্ছি। এবং আপনি দেখবেন এই সাম্প্রতিক সময়ে সংবাদপত্র, তারপরে মাননীয় মন্ত্রী কিংবা বিচার বিভাগ, এই নিয়ে যে টানাপোড়েনটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো হচ্ছে। এবং আমি মনে করি যে এটা অনভিপ্রেত ভবিষ্যৎ খুবই, কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠানকে মুখোমুখি করে দেবে, এই কথাটা কিন্তু আমরা বলতে চেয়েছি। এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার হবে যদি এই গণতন্ত্রের এই প্রতিষ্ঠানগুলো একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়, তখন আমরা কিন্তু একে অপরকে কিন্তু আর শ্রদ্ধাবোধ থাকবে না, এবং এই প্রতিষ্ঠানগুলোর একে অপরের প্রতি কোনো রকমের মর্যাদাবোধও থাকবে না। আপনি দেখেন, একজন মন্ত্রী যদি শপথ ভঙ্গের কারণে তাকে এখন অনৈতিক এবং অপরাধী বলে থাকে, কালকে একজন বলতে তিনি এখন অপরাধী, কিসের অপরাধী, তিনি কোন অপরাধে অপরাধী? আইন বেশি বুঝেন, আমরা তো আইন বুঝি না। এবং বলছে কালকে আমরা কি দেখতে পাবো অপরাধীরা ক্যাবিনেটে মিটিং এ থাকবে কি থাকবে না? তো এখন এই জায়গাটা আমি এটা বললাম, ওই কথাটা বলছেন না তারা, কিন্তু কারণ ওইখানে তো মানে মুশকিল আছে। আমি আবারও বলি, ব্যাপারটা হচ্ছে যেটা আমি এখনো জোর দিতে চাই,
মাননীয় প্রধান বিচারপতি এখনো যদি এটা রিভিউ হয়, মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতির কাছে একদম সাধারণ ছোট্ট নাগরিক হিসেবে আমার আবেদন, আপনারা দয়া করে এই দুইজন মানুষকে একজন মুক্তিযোদ্ধা নাগরিক হিসেবে সম্মান দিন। এক, ওনারা নিঃশর্ত ক্ষমা চেয়েছে, একজন মুক্তিযোদ্ধা নাগরিক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছে, এবং তাদের আবার আদালত অবমাননার পূর্বের কোনো নজির নাই। তার মানে এটা প্রথম ঘটনা। দুজনেই অ্যাডভোকেট, দুইজনই আইনজীবী, দুইজনই মুক্তিযোদ্ধা, দুইজনই নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আমি বিশ্বাস করতে চাই তারা মুক্তিযোদ্ধা বলে, মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান, এটা মাথায় রাখতে হবে। সম্বন্ধে আপনি যেটা এটা রিভিউতে এর মধ্যে যে আবার একটা ঘোট পাকানো যায়, যে বলবো যে সবাইকে সামনে দাঁড় করাচ্ছে, সম্মান বোধটা চলে যাচ্ছে, এখানে মর্যাদা বোধটা চলে যাচ্ছে, আবার তাকে নিয়ে খেলে তাকে কি করে নামায় দিবে সেই কথাগুলো আসছে। সেই কথাগুলো আসছে এখানে আমার মনে হয় ব্যক্তিগত রাগ, অনুরাগ, বিরাগের কাজ করছে এখানে। ওইখানেই শপথ ভঙ্গটা হচ্ছে। শপথ ভঙ্গ আমি একটু উদাহরণ দিই। এবং এই ব্যক্তিগত রাগ, অনুরাগ, বিরাগের কারণে আপনি দেখবেন এমন এমন বিষয় উঠে আসছে। আমি কালকে কোনো চ্যানেলে নিউজ দেখতে গিয়ে অপ্রাসঙ্গিক ভাবে পুরনো অনেক বিষয় কিন্তু উঠে এসছে, এবং যেগুলোর সাথে কালকের যে রায় তার সঙ্গে কোনো রেলিভেন্ট না। এখন এই জায়গাতে আপনি তাহলে আদালতের তো এই বিষয়টাও দেখা উচিত যে আমরা কতখানি যেতে পারবো, কতখানি যেতে পারবো না। আমি বলছি সেগুলি একটা মানে আইনের কাঠামোর মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে হবে। আর যেটি আমি নাইম ভাই বলেছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা দুজন মন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রী কোনো কারণে কিছু কথা বলেছেন, কিন্তু তারা কি ম্যালাফাইড ইন্টেনশন থেকে বলেছেন? তাদের ইন্টেনশনটা কি ছিল? তাদের ইন্টেনশনটা কি একটা সঠিক বিচার প্রত্যাশা করা, নাকি আসলে উদ্দেশ্যমূলক ভাবে বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করা? তাহলে হেফাজত যে হুমকি দিল, হেফাজত হুমকি দিল যে রায় দেয়া না হলে যুদ্ধ ঘোষণা করা হবে। আচ্ছা, আমরা তো হেফাজত ডাক্তার দেখি নেই। আরে ভাই, একটা হরতাল ছিল, হরতাল ছিল, জামাতের হরতাল, এটা তো শুনানির সময় হচ্ছে, শুনানির সময় হরতাল। তাইলে কেন এই হরতালটা? না, হরতাল তো আমরা প্রত্যেকটা রায়ের পরে, যুদ্ধাপরাধীর বিচারদের প্রত্যেকটা রায়ের পরে হরতাল হচ্ছে। কই আমরা তো কোনদিন দেখি নাই যে তাদেরকে জামাত ইসলাম। আমি আপনার পূর্ণ প্রসঙ্গে ফিরে আসি, ব্যাপারগুলি কেমন ধরে। আমি কিন্তু প্রথমে কথাটা তুলেছিলাম, সেটা হচ্ছে প্রতিষ্ঠান আর ব্যক্তির মধ্যে একটা তফাৎ করতে হবে। প্রতিষ্ঠান, আদালত দীর্ঘদিনের একটা প্রতিষ্ঠান, এটা আমি মুনতাসির মামুন কি বললাম তাতে আদালতের অবমাননা হবে, এটা যদি আমার মনে হয় তাহলে কিন্তু মনে করতে হবে যে আদালত প্রতিষ্ঠান হিসেবে ভঙ্গুর। এটা হচ্ছে এক। কিন্তু কেন হয় আমি একটা উদাহরণ দিই। এটা তখন বিচারপতি ছিলেন না, বিচারপতি হাবিবুর রহমান, তার মতো সজ্জন লোক খুব কম আছে কিন্তু, এবং আমি বলবো যে বিদ্যান লোকও বিচারপতিদের মধ্যে খুব কম হয়েছে। তিনি লিখলেন যে প্রথম আলোতে যে 25শে মার্চ একটি পিটাপিটি হয়েছে, বা ওই যে ইয়ে হয়েছে। আচ্ছা, না, উনি কিন্তু ইন্টেনশনালি লিখেছেন বা ম্যালাফাইড ওয়েতে লিখেছেন, তিনি একটা হালকা ইয়েতে লিখেছেন। এইটা এখন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু আমাদের বন্ধু, সে এটা প্রতিবাদ করে একটা লিখল। আচ্ছা, ওনার মন্তব্যটা সেটা কতটা মানুষ, আমরা এরকম মানুষ কেন চাই আমরা? উনি বললেন যে আই ডিজার্ভ ইট। আমাকে বাচ্চু বলেছে যে উনি বললেন যে আই ডিজার্ভ ইট, যে এই যে সমালোচনা, তার মানে কি? হি ইজ ভেরি কনফিডেন্ট। তিনি আইন বুঝেন, তিনি ব্যক্তি বুঝেন, তিনি সজ্জন, তিনি বিদ্বান। এখন আমাকে আপনি কিন্তু শ্যামল কোনো কথা বললে আমি চটে উঠবো, বলবো যে শ্যামল আপনি করলেন, আমি আপনাকে মানহানি মামলা করব, কারণ আমি বিদ্বান না, আমি বিরাগের বশবর্তী হয়ে যাচ্ছি, আমার মধ্যে কনফিডেন্সের ঘাটতি আছে। এই বিষয়গুলি কিন্তু বিবেচনা হবে। আরেকটা বিষয় আমি একাডেমিক প্রশ্ন করি, নাইমুল তো অনেক কিছু বললো, ওগুলো আমি বলবো না, কারণ আমার বয়স হয়েছে, আমি এখন আদালত অবমাননায় যেতে পারবো না। আমি খালি একটা জিজ্ঞেস করি, ফ্যাক্ট। আপনি আদালত অবমাননায় যেতে পারবেন না, আমাকে ডাকবে করলে আপনারা বিষয় মানে হলো যে আমি আসামির কাজ করা, বাকিরা আদালতে আগে থেকে তো অনেক কিছু অবমাননায় যেতে পারবেন না, আদালত আপনি তো জেলখানা পর্যন্ত চলে গেছেন। সেটা গেছি, শুনেন আমি যেটা বলছি একটা ফ্যাক্ট। আমি প্রশ্নটা তুলেছিলাম এখন একটু আগে, দুজন আইনজীবী ছিলেন, তারা আমাকে বললেন যে এভাবে হবে না।
আপনাদের খেয়াল আছে আমাদের একজন বিচারপতি ছিলেন, বিচারপতি ফয়েজি না কি হ্যাঁ জানি? ফয়েজি। ভোরের কাগজ এই যে আমাদের শ্যামল, ভোরের কাগজ একটা ফ্যাক্ট তুলে ধরলো যে তিনি সার্টিফিকেটে জাল করেছেন। জাল করেছেন, এটা আদালত অবমাননা হলো। আমার এখন প্রশ্ন, সাংবাদিক হিসেবে আপনি ফ্যাক্ট তুলে ধরেছেন, আপনি মিথ্যা কিছু তুলে ধরেন না, ট্রুথ। আদালত কিন্তু ট্রুথকে মানে। আপনি বললেন আদালত অবমাননা হয়েছে, আপনি এটা কিভাবে দেখবেন? এটা কিন্তু আমি যখন বললাম যখন আমি কথাটা আপনি কি ওই মামলার আসল ঘটনা জানেন? আমি একটা ছোট্ট লাইন বলি, ওই মামলা আমাদেরকে এখনো মামলাটি আপিল বিভাগে বিচারাধীন আছে। ওই মামলায় আমাদের রিপোর্টার সমরেশ বৈদ্যকে 1 মাসের জেলও দেওয়া হয়েছে। শাস্তি মানে কেন দিয়েছে জানেন? আদালতের বিচারকের নাম হচ্ছেন জনাব আব্দুল মতিন, বিচারপতি আব্দুল মতিন। তিনি আদালতের রায়ে উল্লেখ করলেন যে ভোরের কাগজের রিপোর্টের সাথে জাস্টিস ফয়েজের ছবি ছাপা হয়েছে, ফলে ভোরের কাগজের অপরাধ বেশি হয়েছে, এই জন্য ভোরের কাগজের রিপোর্টারকে সম্পাদক না, তাহলে বুঝেন আইনের ব্যাখ্যা ছবি আইনের রিপোর্টারের সাথে কি সম্পর্ক? রিপোর্টারকে 1 মাসের জেল দেওয়া হলো। আর প্রথম আলো এবং ভোরের কাগজ দুজনে আমরা চেপেছিলাম, ওই দুজনকে এটা তাদেরকে এমনি শাস্তি দেওয়া হলো, কিন্তু 1 মাসের জেল দেওয়া হলো ভোরের কাগজের রিপোর্টার। ওই মামলা এখনো বিচারাধীন। না, প্রথম আলো অনেক শক্তিশালী, ভোরের কাগজ অতটা শক্তিশালী না। আপনাকে কিন্তু বুঝতে হবে তফাৎগুলি, কার শক্তি কার শক্তি নেই, এগুলি কিন্তু আপনার শেষ পর্যায়ে চলে আসি। না। আমি যেটা বললাম আমি একটা কথা চলে গেল এই ঘটনাটা পুরো। এখন যেটা হচ্ছে রায় তো যে যা হওয়ার তা তো হয়ে গেছে, একটা দিয়েছে আদালত বলেছে তাকে জরিমানা করেছে, না দিলে তাকে ইয়া করতে হবে, কারাদণ্ড দণ্ডিত হবে, সব দিয়েছে, সবকিছু ভালো আছে। কিন্তু এর পরে যে সাইড এফেক্ট যেটা এসছে সেটা হলো যে উনি থাকবে না, ইনি থাকবে না, মানে এটা কিন্তু আদালত বলেনি। পুরোটাই একটা মেলাফাইড ইন্টেনশন থেকে একটি পক্ষ করছে, যারা আসলে দেখছে যে আসলে এই 2 মন্ত্রীর, 2 মুক্তিযোদ্ধা মন্ত্রীর প্রতি বিরাগ বাজন। এবং এটা দেখবেন আপনি প্রথমে কিন্তু এটা বিএনপি থেকে আসছে। হ্যাঁ, বিএনপি কিন্তু বলেছে তারা মানে অনতিবিলম্বে নৈতিক কারণে তাদের পদত্যাগ করা উচিত। এবং আমাদের মধ্যেও অনেকেই আছে যারা এই স্পষ্টবাদী মন্ত্রী আছেন যে 2 জন, তারা কিন্তু একজন সরাসরি মুক্তিযোদ্ধা যে 2 জন মন্ত্রী, তাদের এই বক্তব্যের সঙ্গে অনেকের কিন্তু মিলছে না, এবং তারাই কিন্তু এটাকে সামনের দিকে আনছে যে তাদের পদত্যাগ করা উচিত। ওই প্রশ্নটা তুলছে না, কেউ এই প্রশ্নটা ক্যাবিনেটের যে মিটিং ছিল, কেন আজকে তো ওবায়দুল কাদেরই বলেছেন আসলে যে এখন এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি, আমরা এই করবো, এই বিষয় নিয়ে উনি একটা শব্দ উচ্চারণ করেনি। আবার মন্ত্রীদের আবার যেটা জিনিসটা আছে আপনি জানেন, যেটা 58 আর 66-র মধ্যে কিন্তু পরিষ্কার ভাবে আছে যে মন্ত্রী এটা প্রধানমন্ত্রী তালিকা। আমি একটা কথা বলি না, প্রথমত মন্ত্রিসভার একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি যে আমাদের মূল জায়গায় যেতে হবে। মূল জায়গাটি আজকে মীর কাসেম আলীর রায়টা কি হতে পারত যদি এই ইস্যুগুলো এইভাবে না উঠে আসতো। অনেকের তো সংখ্যা, অনেকের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আছে না থাকলে কেন তাদের সংখ্যা, রায়টা তো অন্যরকমও কিছু হয়ে যেতে পারতো। তাদের সংখ্যাটা কেন তৈরি হয়? সংখ্যাটা কেন তৈরি হয়েছে? কারণ সংখ্যার আগে যে সমস্ত বক্তব্য গণমাধ্যমে আসছে সে কারণেই। হ্যাঁ, তাহলে সেই কারণে এটা কি যৌক্তিক পেলে এই সংখ্যা তো যৌক্তিক বটে। যৌক্তিক হলে আমি প্রশ্ন তুললে এটাকে অবমাননা। এখন প্রশ্নটা তার মানে হচ্ছে ব্যক্তি, আমি এটা ঠিক করছেন যে তার অন্তর, আমি এখানে ওই বিবেচনায় যাচ্ছি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো অন্তত বোঝেন যে কি জায়গাটা, কি খেলাটা শুরু হয়ে গেছিল। এবং আপনি ওই দিন ওই উনি বলেছেন যে ঘরে বাইরে সবখানেই, হ্যাঁ গতকালই বলেছেন বোধহয় এটা, যে সবখানে ষড়যন্ত্র আছে। উনি যেটা বলছেন দেশে ভেতরে বাইরে সব জায়গাতে এবং প্রতিটা পদে পদে কোনায় কোনায় এইসব জিনিস। সুতরাং আমি মনে করি যে এটা নিয়ে আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা দেখেছি যে একটা রায় হয়ে গেছে, এখন ওই রায় মেনেও নিয়েছে, তারা রায় মেনেও নিয়েছেন। ওই দুষ্ট লোকের ইয়েতে কোন রকমের প্রতিক্রিয়া জানানোর কোনো আরেকটা কথা শেষ প্রধানমন্ত্রী ক্ষমতা, মন্ত্রিসভা ছোট করবেন, বড় করবেন, পরিবর্তন করবেন। প্রধানমন্ত্রী কোনো এক সময় হয়তো, আমরা তো কিছুদিন আগে আলোচনা করছি অর্থমন্ত্রীও চেঞ্জ হবে কিনা, না মন্ত্রিসভায় তো পরিবর্তন রদবদল হতেই পারে, এবং রদবদলে অনেকেই
না থাকতে পারেন, অনেকে আবার যুক্ত হতে আমরা পারেন। আমরা অন্তর্ভুক্ত হইতে পারি। বাট দি পয়েন্ট ইজ, আমাদের ডিসকাশনটা হবে যে এই ইস্যুটাকে কেন্দ্র করে তাদের দুজনের নৈতিক মানে মানে কি অপরাধ তো হয়নি, আমি বলি তারা আদালতের চোখে অপরাধী, কিন্তু গণমানুষের চোখে নয়। গণমানুষ বা যুদ্ধাপরাধীদের বিচারটা যারা চায় তাদের নয়নের মনে, অপরাধী কোর্টের কাছে, এই জন্য তারা সাজাটাও মেনে নিয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো সমস্যা দেখি না, এবং এটা কিন্তু হয়, ইট ইজ পসিবল। এটা কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে, আমরা জার্নালিজমের স্টুডেন্ট হিসেবে আমি বলি, আপনিও জার্নালিজমের স্টুডেন্ট, যে আমাদেরকে পড়ানো হয় যে তুমি যদি একটা জাতীয় স্বার্থে চুরি করা ডকুমেন্ট দিয়ে এটা রিপোর্টিং করো, তুমি যদি মনে করো এটা এক্সপোজ করা দরকার, কাগজটা তুমি আদারওয়াইজ পাচ্ছ না, ডকুমেন্ট ভিয়েতনামে হওয়ার সময় হয়েছিল, হ্যাঁ, চুরি করে আনো, তুমি রিপোর্ট করতে পারো, তোমার তাতে নৈতিক স্খলন হবে না। কিন্তু যদি তোমাকে ওই কাগজ চুরির জন্য মামলার মুখোমুখি করা হয়, তোমাকে সেটা ফেস করতে হবে। ওরা তো ফেস করছে। তো ওনারা ফেস করেছেন। আমি মনে করি, আমি এজ এ স্টুডেন্ট অফ জার্নালিজম আই ফাইন্ড ইট পারফেক্টলি অলরাইট। এবং আমি আবারও বলছি, ওরা যে কারণে এই অপরাধটা করেছিলেন, অপরাধ শাস্তি হয়ে যাওয়ার পর বলছি, ওইটাতে তাদের কোনো নৈতিক স্খলন নাই। তাদের আর জীবনে কি অপরাধ আছে আমি জানি না, তারা যদি খুন করে থাকে তাদের ফাঁসি দেন বিচার করে, কিন্তু আমি বলছি এই জায়গাটাতে তাদের কোনো নৈতিকভাবে দুর্বল বোধ করার কিছু নাই। কারণ তারা মহান মুক্তিযুদ্ধে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা বিচারের ব্যাপারে অনিশ্চয়তা বোধ করেছিলেন, এই জন্য চিৎকার চেঁচামেচি করেছেন নাগরিক হিসেবে, মুক্তিযোদ্ধা হিসেবে, এবং এটা বিচারকের কাছে মনে হয়েছে আদালত অবমাননা, তিনি সাজা দিয়েছেন, তারা মানে মাপও চেয়েছেন। আমি মনে করি সব পারফেক্টলি অলরাইট। হ্যাঁ, আমাদের সময় শেষ হয়ে এটার সঙ্গে খালি একটু যোগ করব, যারা আদালতও বলেনি কিন্তু তাদের মানে তাদের পদত্যাগ করতে হবে না না, যারা আজকে এসব প্রশ্ন তুলে বারবার জল ঘোলার চেষ্টা করছেন, তারা কিন্তু আদালতকে সঙ্গে জড়িয়ে ফেলতেছেন, যেটা অনভিপ্রেত। আর একটা কথা, যদি এটাতে তাদের পদত্যাগের প্রশ্ন আসে, তাহলে কিন্তু শাস্তি দুইটা হয়ে যাবে। এটার জন্য তো শাস্তি হয়ে গেছে। আমি যতটুকু মনে করি যে আমাদের আইনে কোথাও তাদের পদত্যাগের কোনো আইন থেকে বাদ দেয়, এটা পুরোপুরি এটা অ্যাটর্নি জেনারেল বলছেন যে এখানে কোনো জিনিস একটা, এটা এরকম আদালত অবমাননা শাস্তি নিয়ে বহু জায়গায় বহু লোক আছেন, এরকম আদালত অবমাননা হয়েছে, এরকম আছে না আমাদের এখানে বহু জায়গায় বহু লোক আছে। কিন্তু সুতরাং মন্ত্রী থেকে তাদেরকে নিজের থেকেই চলে যেতে হবে, এরকম কোনো কারণ ঘটার বলে আমি মনে করি। আর তারা একটা মন্ত্রী হিসেবে করেন নাই। আপনাকে ধন্যবাদ, আমরা দেখেছি তারা একটা মন্ত্রী। আপনাকে ধন্যবাদ, শ্যামলদাকে ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, পাশাপাশি যে আপনারা আমাদের স্টুডিওতে এসেছিলেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় বৈরী প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। আমার মায়ের
আমাদের নিউজ চ্যানেল। নতুন কি খবর? দারুণ খবর, 1300-200 মিলিতে 15 টাকা ছাড়, এখন 100 টাকায়। সত্যি? ম্যাডাম, প্রাণঘাতী মশা কি আর সাইরেন বাজিয়ে আসবে? এই নিন ACI এরোসল। প্রাণঘাতী মশা তো আর আলাদা করা যাবে না, তাই মেরে ফেলুন সবগুলোকে। ACI এরোসল, the most effective insect killer. নতুন ACI এরোসল হ্যান্ডিক্যাপ এলো মাত্র 99 টাকায়। কাল না এক্সাম, মিউজিক ছেড়ে এটা কি হচ্ছে? আমরা ছাড়িনি, বন্ধ করে দিলেই হয়। চাইলে কি সব থামাতে পারবেন? বেটার ঘরটাকে লক করুন ইউপিভিসি ম্যাটেরিয়ালে তৈরি কসমিক উইন্ডো দিয়ে। অ্যালুমিনিয়ামের তুলনায় স্মুথ লক ও চাকার এই উইন্ডোতে জং ধরার চান্সই নেই, এমনকি ঘরের তাপমাত্রাও রাখে একদম ঠিকঠাক। কসমিক উইন্ডো, লক করুন অস্থির দুনিয়া। এমন গরম, তার উপর স্ট্রেস, মাথা তো গরম হবেই। মাথা ঠান্ডার তেল তো আছে, কিন্তু চুলের পুষ্টি আর যা বিরক্তিকর গন্ধ। কুমারিকা রিভাইটালাইজ কুলিং অয়েল মাথা ঠান্ডা করে আর চুলে পুষ্টি জুগিয়ে চুলকে করে তোলে ঝলমলে সুন্দর। সুস্থ সুন্দর চুল আর এক সুরভিত শীতল অনুভূতি ন্যাচারালি। কাল না এক্সাম, মিউজিক ছেড়ে এটা কি হচ্ছে? আমরা ছাড়িনি, বন্ধ করে দিলেই হয়। চাইলে কি সব থামাতে পারবেন? বেটার ঘরটাকে লক করুন ইউপিভিসি ম্যাটেরিয়ালে তৈরি কসমিক উইন্ডো দিয়ে। অ্যালুমিনিয়ামের তুলনায় স্মুথ লক ও চাকার এই উইন্ডোতে জং ধরার চান্সই নেই, এমনকি ঘরের তাপমাত্রাও রাখে একদম ঠিকঠাক। কসমিক উইন্ডো, লক করুন অস্থির দুনিয়া। সন্তানের নিজের স্বাস্থ্যের ব্যাপারে আমি সবসময় সচেতন। আমাদের দুজনেরই সুস্বাস্থ্যের জন্য আমার চাই দীর্ঘ বিরতি। তাই জন্মবিরতিকরণে আমি নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। চাপ দিয়ে চাপাবাজিতে না জড়িয়ে চেপে যান না। নিন আরএফএল ক্লাসডি পাইপ। এতে সঠিক পরিমাণ রেজিন থাকায় 1000 ফুট গভীরের চাপ নিতেও সক্ষম। আরএফএল ক্লাসডি পাইপ। সুগার ফ্রি আখের রস তোলা পারবে দিতে ঝাঁজ ছাড়া হয় কি সরিষার তেল। ঝাঁজ ছাড়া আবার সরিষার তেল হয় নাকি? সেটার নাম অন্য কিছু হতে পারে, সরিষার তেল না। সরিষার তেল মানে ঘানিতে ভাঙা দেশি সরিষার আসল ঝাঁজ, আর ঝাঁজ মানে তীর খাঁটি সরিষার তেল। আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না। তীর সরিষার তেল, দেশি ঝাঁজ, দেশি স্বাদ। বাজার ওয়েদারকোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। চাপ দিয়ে চাপাবাজিতে না জড়িয়ে চেপে যান না। নিন আরএফএল ক্লাসডি পাইপ। এতে সঠিক পরিমাণ রেজিন থাকায় 1000 ফুট গভীরের চাপ নিতেও সক্ষম। আরএফএল ক্লাসডি পাইপ। এই যে আমাদের নিউজ চ্যানেল। নতুন কি খবর? দারুণ খবর, 1300-200 মিলিতে 15 টাকা ছাড়, এখন 100 টাকায়। সত্যি? বাজার ওয়েদারকোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। কাঁচা ছাড়া ইলিশ মাছ পাইবা হলো দিতে ঝাঁজ ছাড়া হয় কি সরিষার তেল। ঝাঁজ ছাড়া আবার সরিষার তেল হয় নাকি? সেটার নাম অন্য কিছু হতে পারে, সরিষার তেল না। সরিষার তেল মানে ঘানিতে ভাঙা দেশি সরিষার আসল ঝাঁজ, আর ঝাঁজ মানে তীর খাঁটি সরিষার তেল। আধুনিকতার নামে সবকিছু হারিয়ে ফেলা ঠিক না। তীর সরিষার তেল, দেশি ঝাঁজ, দেশি স্বাদ। বিশ্ব পোশাক কুচকাওয়াজ জামাল আল সাদিয়া ব্রিটিশ জেন্টলম্যান কি ইলুগনি জাপান ভারত কি জওয়ানো বাংলা মায়ের দমল ছেলেরা
এরকম খালো খাপড় দিয়ে নিজেদের ডেকে রাখছে কেন? ওদের কি নিজেদের পোশাক নাই? প্রিয় ভাইরা, নিজের দেশের নিজের পোশাক পরে এগিয়ে চলুন চলছে। আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। সূর্যের মতো উজ্জ্বল মলিন, তোমাকে অভিবাদন হে নতুন দিন। সিংহ হাতে রাখবো ধরে গৌরব তোমার, সকালের আলো ছুঁয়ে থাকো অমলিন উজ্জ্বল দৃঢ়তায় ধারণ করে আছে আমাদের গৌরবের প্রতীক বাংলাদেশের পতাকা স্টিল টেক। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোফুটকে পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। ক্যারিয়ার বিল্ড আপের জন্য আমার এখন সময় দরকার, তাই আগামী 5 বছর আবার সন্তান নেওয়া নো ওয়ে। তাই আমি বেছে নিয়েছি এসএমসির আই প্ল্যান্ট। একবার নিলে 5 বছরের জন্য নিশ্চিন্ত। এসএমসির ইমপ্ল্যান্ট আই প্ল্যান্ট পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের কাছে বা সেবা কেন্দ্রে। আজই ফোন করুন। এটা মোরাং স্কুল না? আরে আমার ছবি তো। রুম আরাম সেই কি হলো? এভাবেই প্রতিদিন মুখের অতিরিক্ত তেল আর ধুলো ময়লা ঢেকে দেয় আপনার স্বাভাবিক উজ্জ্বলতা। তাই লেবু শসার গুণ আর সায়েন্সের কার্যকারিতায় ন্যাচারাল সায়েন্স সমৃদ্ধ কুমারিকা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, যা মুখের তেল ময়লা দূর করে তেল তেলে ভাব নিয়ন্ত্রণ করে ফিরিয়ে দেয় ন্যাচারাল গ্লো। কুমারিকা অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ, গ্লো করুন।